গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। আজ আপনাদের জন্য রয়েছে একটি ভয়ের গল্প। শুরু হচ্ছে আজকের নিবেদন অনিক চক্রবর্তীর কলমে শনিবারের দুর্যোগের রাত্রি। শনিবার বিকালে আমাদের বকুলতলায় শিবুদার চায়ের আড্ডাটা বেশ জমে উঠেছে। বলা বাহুল্য, এই যে আমাদের দলের প্রধান শিবুদা আমাদের আসার আগেই এসে উপস্থিত। মাঠে বিস্তর কাজ থাকার দরুন আমি, হরেন, পটলা, গোড়া সকলে মিলে একসাথেই আসছিলাম। কিন্তু মাঝপথে এমন বাদলা শুরু হলো যে শ্মশানের চালা ঘরে আশ্রয় নিতে হলো। আসলে আমাদের মাঠ থেকে ফেরার পথে শ্মশানটা খুব কাছে পড়ে, আর ওই শ্মশানের পাশ দিয়ে কাঁচা মাটির পথটা চলে গিয়েছে। আর মাঠের আনাচে কানাচে কোথাও অন্য কোনো ঘর বা মাথা গোজার ঠাঁই নেই যেখানে দাঁড়াতে পারি। থাকার মধ্যে ওই শ্মশানের চালা ঘরটাই আছে। ফলে আর কোনো দিক বিচার বিবেচনা না করে আমরা সকলে মিলে বৃষ্টির দাপট থেকে বাঁচবার তাগিদে শ্মশানে চালা ঘরে আশ্রয় নিয়েছিলাম। কিন্তু সেইখানটায় যে আশ্রয় নেওয়াটা আমাদের একেবারে অনুচিত হয়েছে সেইটা বোঝাবার জন্য আমার বন্ধু পটলা কিন্তু আমাকে ব্যঙ্গ করে বলল, আহা, কি বুদ্ধি আমাদের নিতাই বাবাজির! মাথা বাঁচাবার জন্য আর জায়গা পেলে না বাছাধন, এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়লে এখানে যে কেউই নেই। এমন সময় যদি ভূত প্রেত ঘাটটা মোটকে আমাদের গাছের ডালে টানিয়ে রাখে তাহলে আমাদের কি হবে শুনি? বৃষ্টি মাথায় নিয়ে ফিরলে ক্ষতি কি হতো? ওদিকে যে চাপ অন্ধকারে নিজেদের হাত পা পর্যন্ত দেখা যায় না। তার এই ব্যঙ্গোক্তি শুনে আমি আকাশের দিকে তাকিয়ে উঠে বলে উঠলাম, না রে পটলা, এ বাদলার মধ্যে দিয়ে ফিরলে আমাদের আর কিছু না হোক জ্বর আসবে। আর আমি সিধু কবরেজকে দিন দুয়েক আগে দেখিয়েছি, তিনি পই পই করে নিষেধ করে দিয়েছিলেন। এখনো পর্যন্ত আমার তার দেওয়া ওষুধ চলছে। তিনি আমাকে বহুবার একটা কথাই বলেছেন যে আমি যেন আর কিছুদিন বৃষ্টি মাথায় বাইরে না যাই। কিন্তু ভাই, তাই বলে তুই আমাদেরকে এখানে আনবি? আরে ভূত না হয় আমি তোয়াক্কা করছি না, কিন্তু ওদিকে শুনেছি কিছু হিংস্র জন্তু থাকে, তারা যদি তাড়া করে, যত সব। পটলা আমার এই মূর্খামির জন্য আমার ওপরে রাগে গজগজ করতে লাগলো। আমাদের গ্রামে এই একটাই শ্মশান। ঘন গাছপালায় ঢাকা এই শ্মশানটা সন্ধ্যের আগেই ঘনিয়ে আসা মেঘের অন্ধকারে কেমন যেন থমথম করছে। আমাদের আশপাশ জুড়ে কেউ নেই, শুধু বনজ গাছ। অদূরে কোথায় যেন ডেকে চলেছে শিয়ালের দল। সেই হাড় হিম করা প্রাক সন্ধ্যার ঘন অন্ধকারে দাঁড়িয়ে আমার পাশেই হরেন কোমরের কোঁচড় থেকে বের করলো একটি বিড়ি। বলা বাহুল্য, এক বান্ডিল বিড়ি। আর ওই বান্ডিল থেকে আমাদের প্রত্যেককে বিড়ি দিয়ে টানতে লাগলো। তারপরে ঈষৎ বিরক্ত হয়েই বলল, আহ, তুই এমনভাবে ভয় পাচ্ছিস কেন বলতো? আচ্ছা শোন, আমরা তো দলে 4 জন, কিছু হবে না। দেখ না, বৃষ্টিটা থামলেই এখান থেকে চলে যাব। ন্যাকামো করিসনি হরেন, ন্যাকামো করিসনি। অন্য কোনো জায়গা হলে আমি তেমন কিছু বলতাম না, কিন্তু এইটা হচ্ছে সেই শ্মশান যেখানে অনেক রকম অলৌকিক কাণ্ড ঘটে। আমার শোনা আছে অনেক কাহিনী। একজন পথিককে একবার এইখানে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। কে যেন ঘাটটা মোটকে রক্তকে ফেলে রেখে দিয়ে গেছিল। হাই আমার মনে ভয়, সে বেচারা গরুর গাড়ির জন্য চলতে চলতে নাকি শ্মশান অবধি চলে এসেছিল। আর সেইটা ছিল রাতের দিক। লোকটা এই গ্রামে একেবারে নতুন ছিল, আর বলা বাহুল্য সে গরুর গাড়ির সন্ধানে চলতে চলতে এই শ্মশানের বাইরের দিকে চলে আসে। ওই দিন নিশুতি রাত্রি একেবারে তার পরিত্রাহী আর্তনাদে মুখরিত হয়ে গেছিল। পরদিন তার অন্তিম পরিণতি দেখে মানুষের মনে ভয়ের সঞ্চার হয়। আর সেও ওই দিন সেই চালা ঘরের মধ্যেই আশ্রয় নিয়েছিল ভাই। তাই আমার ভয়টা একটু বেশিই করছে।
গোরা আমাদের মধ্যে থেকে সবচেয়ে সাহসী। সে এইবার বলে উঠল, থাম না তোরা, দেখছি সেই বৃষ্টির মধ্যে আটকে পড়েছি। ওইদিকে আবার শিবুদা চায়ের দোকানে আড্ডা দেওয়ার জন্য কেউ মনটা উসকুস করছে। আর এই ভাই পটলা, ওইসব আগেকার কথা ছাড়তো তুই, যা হবে দেখা যাবে, চুপ কর তো। হ্যাঁ, এইদিকে যে বৃষ্টি থামার নামগন্ধ নেই। বৃষ্টি আর শ্মশানের ভয়াবহতা নিয়ে আমাদের মনের মধ্যে নানান কথা হচ্ছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করব, তাই ওই ফাঁকে নানান কথা বলে নিচ্ছিলাম। জনমানব শূন্য এই নির্জন স্থানে আমাদের মতো কেউ নেই। লতা পাতার ফাঁক দিয়ে ভেসে আসছিল মাঝে মধ্যে ঝিঁঝি আর বিভিন্ন পাখিদের রক্ত জল করে দেওয়া ডাক। অপার্থিব স্বরে শেয়ালগুলো ডেকে উঠছিল। মাঝে মধ্যে শুনতে পাচ্ছিলাম শুকনো পাতা মারিয়ে কেউ যেন আমাদের চারদিক প্রদক্ষিণ করছে। কিন্তু একটু পরেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। উল্টো দিকে যেখানে মরা পোড়ানো হয় সেইখান থেকে ভেসে এলো এক সমস্বর ভয়ঙ্কর পরিত্রাহী চিৎকার। ওরে বাবারে, মরে গেলাম, ভূতে এবারে আমাদের ঘাটটা মুটকে দিল, কেউ আমাদের বাঁচান। কথা শুনে আমরা চারজনে এমনভাবে চমকে উঠলাম যে কারুর মুখে কোনো কথাই জোগাচ্ছিল না। এক টানা শ্মশানের ওই দিক থেকে ভেসে আসছিল ওই কথাগুলো। আমরা একে অপরের মুখের দিকে চাইলাম। তারপরে পটলদা কাঁদো কাঁদো মুখে ভয়ের ভঙ্গিমা করে বলল, নে, হয়েছে তো, পই করে বারণ করেছিলাম। আমরা এখান থেকে প্রাণ নিয়ে ফিরে যেতে পারবো কি না আমার সন্দেহ আছে। নিশ্চয়ই কোনো শ্মশান যাত্রীর দল দাহ করতে এসে সাংঘাতিক বিপদে পড়েছে। ওরে, কেউ দেশলাইয়ের আলোটা জ্বাল। আমি দেশলাইটা জ্বালাতে যাচ্ছিলাম, সেই সময় আমাদের সকলের সাথে কার যেন ঠান্ডা নিঃশ্বাস পড়ল। খুব গাঢ় কণ্ঠে কেউ যেন আমাকে বলল, ভুলেও কিন্তু আলো জ্বালাস না, আলো জ্বালালে ঘাটটা কিন্তু মটকে দেব। আমি ওই কণ্ঠস্বরে বেশ চমকে উঠলাম। পাশে দাঁড়িয়ে থাকা হরেনকে ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করলাম, তুই কি একটু আগে আমায় কিছু বললি? কই না তো। আর তুই অন্ধকারে দাঁড়িয়ে আছিস কেন? আলোটা জ্বালা। ওই দেখ, জলা জঙ্গল ভূমি পেরিয়ে কে যেন আমাদের দিকে এগিয়ে আসছে। ভাই, আর দেরি করিস না, আমার যে দারুণ ভয় করছে। হরেনের পাশাপাশি বাকিরাও একই কথা বলতে লাগলো। আমি কাঁপা হাতে ফস করে দেশলাইটা ধরাতেই সর্বপ্রথম আমার কাঁধে কেউ যেন হাত রাখলো। সত্যি বলছি, ওই হাতটা আমার কাঁধে পড়া মাত্র আমি লাফিয়ে উঠে পেছনের দিকে চাইলাম, আর দেখলাম পুড়ে যাওয়া একটা মেয়ের মুখ। সে জ্বলন্ত দৃষ্টি মেলে আমার দিকে তাকিয়ে আছে। আলো জ্বালিয়েছে বলে কি সে ভীষণ রাগ প্রকাশ পাচ্ছে? তার দুই হাত নিষ্ফল আক্রোশে মুষ্টিবদ্ধ হয়েছে। আমার দেখে ভীষণ ভয় হলো। যেইটুকু আলো ছিল সেইটুকুতেই যা দেখলাম, ওই রূপ আমি কোনোদিন ভুলব না। আলোটা নিভে যেতেই দেখলাম যে আমার হাতটা পুড়ে গেল, আর আমার কাঁধে কেউ যেন বিঁধিয়ে দিল তীক্ষ্ণ নখ। আমি পরিত্রাহে চিৎকার করে উঠলাম। আমার পাশে দাঁড়িয়ে থাকা বাকি তিনজন আমার চিৎকার শুনে চমকে উঠল। ওইদিকে এক নাগারে বাদলা হয়েই চলেছে, আর ওই বিদ্যুৎ চমকে আমরা একবারের জন্য নিজেদের মুখ দেখতে পেলাম। কিন্তু আমার অবস্থা সঙ্গীন। আমার শরীরের কাঁধের অংশ থেকে খরিত হচ্ছিল রক্তধারা। সেই রক্ত দেখে এবার হরেন, পটলা আর সেই সাথে সাথে গোরা ভীত সন্তস্তভাবে আমার দিকে তাকিয়ে রইল। শুধু মুখ ফুটে কথাটা বলতে পারল গোরা। সে আমার কাছে এগিয়ে এসে বলল, এই নিতাই, তোর কাঁধ থেকে যে রক্তপাত হচ্ছে, কিন্তু এটা কি করে হলো? জানি না, কে জানে আমার সাথে যে এটা কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। ওইটা কি রে?
কথাটা বলার পরে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম একটা গাছের ডাল। প্রচণ্ড বর্ষায় ওই গাছের ডালে বসে আছে একটি মেয়ে, পা দোলাচ্ছে। বাদলার স্পষ্ট আওয়াজ ছাপিয়ে ভেসে আসছে আমার কানে একটা একটা বিদ্রুপ মেশানো হাসি। ওই মেয়েটার ঝলক দেখে আমরা সকলেই চমকে এক স্থানে সিঁটিয়ে গেলাম। মেয়েটা এলো কেশি, তার পরনের পোশাকে রক্ত লেগে আছে, আর তার হাতের শিরাগুলো ধারালো অস্ত্র দিয়ে কাটা। ভয় পেয়ে আমরা পিছু পিছু পিছাচ্ছি। সেই সময় অট্টহাসি শুনলাম সেই মেয়েটার। বাপরে বাপ, সে কি মারাত্মক হাসির ধমক! জীবিত মেয়ের ওই হাসির শব্দ শুনেছি কিনা সন্দেহ। মেয়েটা নিষ্প্রাণ চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। সত্যি তাই তো, ওই মেয়েটার মুখে চোখে কোনো লাবণ্য নেই। ফ্যাকাশে অন্ধকারে যেই রকম দেখতে লাগে ঠিক তেমনটা সেই রকম। আমাদের তিনজনের অবস্থা যখন প্রায় সঙ্গীন, তখন গোরা সাহস করে পা ঠুকে ক্রোধ ভরা কণ্ঠে বলে উঠল, এই কে রে? কে এখানে বসে আমাদের ভয় দেখাচ্ছিস কেন? হ্যাঁ, নেমে আয়, নেমে আয় বলছি। এই দেখ, এই পায়ের কাছে পড়ে থাকা চেলাকার ছড়ে এমন মারবো না আর কখনো গাছে চড়ে ভয় দেখাতে পারবি না, মনে রাখিস। এই তুই কাঁধে ঘরে মেয়েরে, তুই নেমে আয় বলছি। আমি গোড়াকে টেনে পেছনে আসলাম। ওই মেয়েটা কিন্তু শ্মশানের মধ্যেকার গাছের ডালে পা ঝুলিয়ে হেসে হেসে ছড়া কাটছে। শ্মশান ঘাটে নিঝুম রাতে মানুষ যদি পায়, ঘাড় মোটকে মনের সুখে রক্ত চুষে খায়। এই বলে ওই মেয়েটা এইবার অট্টহাসিতে ফেটে পড়ে। আমার সঙ্গী পটলা এইবার আমাদের সকলের উদ্দেশ্যে মরিয়া হয়ে বলে, চল না ভাই, এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই। ও যে এই শ্মশানের জীবন্ত মরা, সেটা কি এখনো বুঝতে পারছিস না? আমরা সকলে পালাবার উদ্যোগ করছি, কিন্তু সেই সময় দেখলাম ওই চালা ঘরের মধ্যে থেকে এক পা করে হেঁটে চলে যাচ্ছে গোরা। কিন্তু সে যে নিজে থেকে যেতে চাইছে না, এইটা খুব ভালো করে বুঝতে পারলাম। আমি এইবারে গলা উঁচু করে ডাকলাম, এই গোরা কোথায় গেল? গোরা, এই গোরা, এই গোরা, কোথায় যাচ্ছিস? ওদিকে, এদিকে আয়। কিন্তু গোরা উন্মাদ হয়ে গিয়েছে, সে তার বোধ আর বুদ্ধি হারিয়েছে। সেই সময় আমিও অথর্ব যে তাকে টেনে নিয়ে আসব। তাই আমার দুই বন্ধু পটলা আর হরেন দুজনে গিয়ে ওই চালা ঘর থেকে তাকে টেনে নিয়ে এলো। সে আসতে চাইছিল না কিছুতেই, মুহুর্মুহু বিদ্যুৎ চমকাচ্ছিল। মেয়েটা এইবারে কেঁদে উঠল। সে গাছের ডালে পা ঝুলিয়ে বলতে লাগলো, আমাকে এই শ্মশান থেকে নিয়ে যা, এখানে অনেক দিন আছি, আমি আর এখানে থাকতে চাই না, আমার খুব কষ্ট হয়। যদি তুই আমাকে এখান থেকে না নিয়ে যাস, তাহলে কিন্তু প্রত্যেকেরই অনিষ্ট হবে, এই বলে দিচ্ছি। এই বলে গাছটা প্রায় হেলিয়ে দিয়ে ওই মেয়েটা প্রায় অদৃশ্য হলো। আর তাকে কোথাও দেখতে পেলাম না। এর মধ্যে আমরা সকলে ভিজে একসা হয়ে গিয়েছিলাম। মধ্যিখানে ওই দিক থেকে আর্তনাদটা শুনতে পারছিলাম না, কিন্তু এইবার আবার সেই গুঞ্জন আমাদের কানে ধাক্কা দিতে শুরু করলো। কিন্তু নিথর হয়ে যাওয়া গোড়াকে ফেলে আমরা যাব কি করে? সে নিথর হয়নি, শুধু তার দেহের উত্তাপ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। ঘাড়ের কাছে একটা আঁচড়ের দাগ স্পষ্ট দেখতে পেলাম। বৃষ্টির মধ্যে তাকে আমি ভেবেছিলাম গাছের নিচে শুইয়ে দেব, কিন্তু হরেন আমাকে বলল, এই না ভাই, এই ভুল করিস না। দেখলি তো কি হলো? এইখানকার গাছপালাগুলো যে তেনাদের আড্ডাখানা হবে না, সেটাই বা কে জানে। ওই মেয়েটা সামনের গাছটায় বসেছিল, মাটিতে শুইয়ে রাখ, যদি জ্ঞান ফেরে তাহলে না হয় নিয়ে যাওয়া যাবে। কিন্তু এইখানে থাকা একদমই ঠিক নয়। যে কোনো সময় যে কোনো দিক থেকে বিপদ ঘনিয়ে আসতে পারে, তখন কি করব? একবার যদি আমরা এইখানে আটকে যাই, তাহলে আর বেঁচে ফিরতে পারবো কি?
আর বেঁচে ফেরার কোনো উপায় থাকবে না। তুই দেখ কাছে পিঠে কোনো জলাশয় আছে কিনা। বৃষ্টির জল মুখের উপর পড়ছে ঠিকই, কিন্তু তাতে তো গোরার জ্ঞান আসছে না ভাই। ওকে ফিরিয়ে না নিয়ে যেতে পারলে তো ওর বউকে মুখ দেখাতে পারবো না। রমলা আমাদের ক্ষমা করবে না। দেখ না একটু। আমরা তিনজন ঘিরে ছিলাম আমাদের বন্ধু গোরাকে। সে কিন্তু তখনও অস্পষ্টভাবে কিছু যেন বলে চলেছে নিজের মনে। সে অস্পষ্টভাবে বলছিল, না 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 না, আমাকে এভাবে তোমরা তোমার সাথে নিয়ে যেও না আমাকে। আমি এখানে থাকতে চাই। আমার ভুল হয়েছে। আমার কিছু হবে না। আমার বন্ধুরা আমাকে ঠিকই উদ্ধার করে নেবে। আমার বন্ধুরা। আমি ঠিক জানি। হরেন এইবারে গতিক সুবিধের নয় বুঝে বাইরে থেকে জল আনতে গিয়েই কোথা থেকে একটা সাদা চাদর ভেসে এলো। বিদ্যুৎ চমকে উঠল সেই সময়। দেখলাম ওই সাদা কাপড়ে এসে গোরার সমস্ত দেহ আস্তে আস্তে ঢেকে দিতে শুরু করেছে। পা থেকে মাথা পর্যন্ত ধাপে ধাপে এগুচ্ছে। পটলা এবার বলে উঠল, এই দেখ, এটা তো মরার কাপড়, তাই না? তাড়াতাড়ি আটকা, নইলে ওকে সম্পূর্ণ ঢেকে ফেলবে। এখান থেকে নিয়ে যা এখান থেকে। তাড়াতাড়ি পালা, চল এখান থেকে। আমরা ওই কথা বলে গোরাকে কাঁধে তুলে সেইখান থেকে জল কাদা ভেঙে এগোতে শুরু করলাম। সেই কিন্তু তখন নিথর হয়ে ওই একই কথা বারবার বলে চলেছে, না 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 না, আমাকে এভাবে তোমরা। দূর থেকে সেই অট্ট হাসিটা আমাদের কানে বাজছিল। সে এক অদ্ভুত অনুভূতি। এমন অদ্ভুত ঘটনা আমি আমার জীবনে দেখিনি। চালাঘরটা এখন আর দেখা যাচ্ছে না। কত দূর যে চলে এসেছি তা বুঝতে পারছি না। একটা গাছের গুড়ির নিচে ঠেস দিয়ে বসিয়ে রেখে আমি গোরাকে জাগিয়ে তুললাম অনেক কষ্ট করে। তারপরে সে চোখ মেলল আর আমাদের দেখে খানিকক্ষণ চুপ করে রইল। তারপরে বলল, এখান থেকে পালিয়ে চল। ওই মেয়েটা আমাকে তার সাথে নিয়ে যেতে এসছে। কোন মেয়েটার কথা বলছিস তুই আমাদের? ঠিক করে বল গোরা, ঠিক করে বল। আর ওই মেয়েটা আসলে কে? গোরা চুপ করে বসে রইল। সে আমাদের কথার উত্তরে বলে উঠল, ওই যে মেয়েটা এখানে খুন করে রেখে গিয়েছিল অনেক কাল আগে, তাই সে এখান থেকে মুক্তি পেতে চাইছে। যদি আমি তার নির্দেশ মতো ওই নদীর জলে ঝাঁপ দিই তাহলে সে মুক্তি পাবে। চল তোরা আমাকে নিয়ে চল ওই নদীর ধারে, ধাক্কা মেরে জলে ফেলে দিবি। চল, আমার যে বাঁচার ইচ্ছা নেই। এটা কি তুই বলছিস গোরা? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? একবার আমাদের কথা ভেবে দেখ। এরপরে গোরা একবার শুধু অন্ধকারের দিকে তাকিয়ে বলল, না 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 না, আমাকে যেতেই হবে। ওই দেখ তোরা দেখতে পাচ্ছিস না? ওই মেয়েটা আমার দিকে এগিয়ে আসে। আজকেও আমাকে নিয়ে যাবে। আর তিনজনে গোরার দৃষ্টি অনুসরণ করে চাইলাম সেইখানে, যেইখানে আধার অনেক বেশি জমাটবদ্ধ হয়েছে। এইবার সত্যি শুনতে পেলাম আর দেখলামও একটু আগে দেখা সেই মেয়েটা যাকে আমি দেখেছিলাম চালা ঘরের মধ্যে আমার কানে কানে ফিসফিস করে কথা বলতে। সে তার দুই হাত সামনের দিকে বাড়িয়ে রেখেছে আর ওই বাড়িয়ে রাখা হাত নিয়ে সে এগিয়ে আসছে। কিন্তু আমার সাহস সেই মুহূর্তে কোথা থেকে জানি চলে এলো। আমি পাশেই থাকা লণ্ঠনটা লক্ষ্য করে ছুঁড়ে মারলাম ওটা। আর সেই মুহূর্তে শুকনো একটা গাছের ডালে লেগে গেল আগুন, আর বেরিয়ে এলো ওই মেয়েটার গলা চিরে কেবলমাত্র পরিত্রাহী আর্তনাদ। এইদিকে ওই মেয়েটার ভূত চিৎকার করছে, আর অন্যদিকে যেখানে মরা পোড়ানো হয় ওই দিক থেকে ভেসে আসছে জনাকতক লোকের চিৎকার। গোরা এতক্ষণ আচ্ছন্ন অবস্থায় ছিল, কিন্তু ওই মেয়েটার গায়ে আগুন লাগার পরে সে এইবার তার মায়া থেকে সম্পূর্ণ মুক্ত হলো। আর বলা বাহুল্য, গোরা সজাগ হয়ে উঠে বসল। তারপরে আমার দিকে তাকালো। আকাশ
আরো কালো হয়ে এসেছে, আর গোরার চোখ সম্পূর্ণ পরিষ্কার। সে আমার দিকে চেয়ে তাকিয়ে উঠে বলল, এই আরে আমরা কই আছি? আমরা এখনো বাড়ি যাইনি? এইদিকে তো প্রায় সন্ধ্যা শেষ হতে চললো। এই তাড়াতাড়ি বাড়ি চ, তাড়াতাড়ি চ। তুই ঠিক আছিস তো? আমি জিজ্ঞাসা করলাম। সে উত্তর না দিয়ে আমাকে সঙ্গে নিয়ে চলতে শুরু করলো। শ্মশানের বাইরে বেরোতে যাচ্ছি, ঠিক সেই সময় দেখলাম দৌড়ে বেরিয়ে এলো কোথা থেকে গোটা চারেক লোক। আমাদের দেখে তারা প্রচন্ড আশ্চর্য হয়ে বলল, আরে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন, আমাদের সাথে পালিয়ে চলুন। কেন? কি হয়েছে? ওইভাবে পালিয়ে যাচ্ছিলেন কেন শুনি? আমি প্রশ্ন করলাম। তাতে ওই লোকগুলোর মধ্যে একজন হতাশভাবে বলল, সাথে কি আর পালাচ্ছি, ওই শ্মশানে মরা দহ করতে গিয়েছিলাম, কিন্তু খানিক পরেই দেখি যে মরা উঠে বসেছে, আমাদের দিকে মিটিমিটি করে চেয়ে আছে। রবি খুঁড়ো যে এইভাবে পেট হয়েছে কে জানবে বলুন তো? হ্যাঁ, কে জানবে? হ্যাঁ, চলে আসুন, নইলে কি হবে সেটা কোনো ধারণা করতে পারবে না। আমাদের গলা শুকিয়ে যাচ্ছে। এই কথা বলে ওই লোকগুলো অন্ধকারে প্রায় মিলিয়ে গেল। আমি এইবার আমাদের সাথীর দিকে চাইলাম। তারপরে বলা বাহুল্য, যেই শুনলাম যে কেউ অদূরের বনবাদার ভেঙে বেরিয়ে আসছে, তখন আমাদের আর সাহস হলো না। মুষলধারে বৃষ্টি পড়া সত্ত্বেও আমি আর বাকি পথটা প্রায় ভিজতে ভিজতে ছুটলাম লোকালয়ের দিকে। বাড়ির পথে আর না গিয়ে সোজা শিবুদার চায়ের আড্ডায় উপস্থিত হলাম। আমাদের আসতে দেখে নিজের তামাকের নলে একটা টান দিয়ে উত্তেজিতভাবে বলে উঠলেন শিবুদা, কি তোরা যে ভিজে একসা, তা এত দেরি হলো কিসে শুনি? সব বলল পটলা। সেই সাথে সাথে গোড়ার দিকে তাকিয়ে সব কিছু বুঝতে পারল। গোড়া আর আমাদেরকে নিম পাতা আর লোহা দিয়ে শুদ্ধ করে তারপরে শুনে তিনি একেবারে ক্ষেপে বোম রীতিমতো তিরস্কার করে উঠে বললেন, আহা, তোমরা শুধরবে না? কতবার বলেছি আমাদের গ্রামের ওই শ্মশানে সন্ধ্যের পর আর কেউ যাবে না। তারপর আজকে কৃষ্ণপক্ষ, শনিবার দিন, এই সময় ওই জায়গায় যেখানে দিনের বেলা কেউ যায় না, সেখানে রাতে তোমরা আর আশ্রয় খোঁজার জায়গা পেলে না। তা কে মরেছে কিছু জানো? শ্মশান থেকে পরিত্রাহী আর্তনাদ করে বেরিয়ে এসেছিল যেই লোকগুলো, তাদের মধ্যে একজন তো বলল নাকি রবি খুঁড়ো মরেছে। রবি খুঁড়োর নাম শিবুদা শুনে বেশ ক্ষিপ্ত ভঙ্গিতে বলল, মাথা টাথা খারাপ হয়েছে? রবি খুঁড়ো যে ওখানে আমার সামনেই ছিলেন একটু আগে, এই কিছুক্ষণ আগে একটা কাজে বাড়ির পথে গেছে, আসছে এখুনি। তা তোমরা জলজ্যান্ত মানুষকে চিতায় তুলে দিচ্ছ যে? কি যে বলছো কিছুই তো বুঝতে পারছি না। আমরা সকলে শিবুদার দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। আর ওই চেয়ে থাকার মধ্যে অদ্ভুত আশ্চর্য ভাব লুকিয়েছিল আমাদের। শিবুদা নিজের চায়ের দোকান থেকে একটা শুকনো গামছা বের করে দিলেন। আমি আর আমার বন্ধুরা বেশ ভালো করে মাথা মুছে নিলাম। আর তারপরে যখন দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছি, তখন দেখলাম যে আমাদের একদম সামনের সেই বেঞ্চির মধ্যে কুপিটা জ্বালিয়ে রাখা আছে ঠিকই, কিন্তু তার পাশে একজন বসে আছে। অন্ধকারে প্রথম দিকে চোখ চলছিল না, কিন্তু এইবারে অন্ধকার অভ্যস্ত চোখে স্পষ্টভাবে দেখলাম আমাদের চোখের সামনে বসে রয়েছেন স্বয়ং রবি খুঁড়ো। তিনি শিবুদার গল্পের নিত্য শ্রোতা, আর শিবুদা শনিবার গল্প বলার মেজাজে থাকেন। ওনার এই চায়ের দোকানের বয়স প্রায় 3-10। একই কাঠামো এখনো পর্যন্ত বিদ্যমান। দোকানের মাথার ওপরে ছিল আগে খড়, এখন টিন। আমরা এগিয়ে এসে দেখলাম রবি খুঁড়ো বসে আছে আর তামাক খাচ্ছে। আমাদের চোখে দেখে তিনি বলে উঠলেন, এভাবে আমার দিকে তাকাচ্ছেন কেন? হরেন এইবারে হোঁচট খেয়ে পড়েই যাচ্ছিল। আমি পেছন থেকে তার বাম হাতটা ধরলাম, আর সে নিজেকে অনেকটা সামলিয়ে নিল। শুধু তাই নয়, সেই সাথেই ওই ঘটনার কথা বলল হরেন পুঙ্খানুপুঙ্খভাবেই। সব শুনে রবি খুঁড়ো খানিকক্ষণ চুপ করে বসে রইলেন। তারপরে ধীরে ধীরে বললেন, বুঝেছি, তোমরা কানা ভুলো আর মেয়েটার পাল্লায় পড়েছিলে।
বড্ড বাঁচা বেঁচে গেছো তাদের পিছনে না ছুটে। এই মাঠে মাঠে সে তোমাদের ঘুরিয়ে মারতো। আরে ওই পেতনি যে আগুনকে দেখলে ভয় পায়, নেতায়ের বুদ্ধি তারিফ করতে হয়। সে সঠিক সময় আগুনটা ছুঁড়ে ফেলেছিল বলেই এখান থেকে পালিয়ে আসতে পেরেছ। আর ওই 4 জন কানাগুলো যে কি সাংঘাতিক সে কথা আর নাই বা বললাম। ওই ভুলোর ভয়ে মানুষ আর সন্ধ্যার অন্ধকারে পথে বেরোয় না। একবার যদি তাদের পথ তোমরা ধরতে, তাহলে তুমি শ্মশান থেকে বেরিয়ে যে চটকাটা আছে ওটা পেরিয়ে যাওয়ার পরই ঘোর লাগতো তোমাদের মনে। তখন বাহ্য জ্ঞান শূন্য হয়ে তার ভীষণ ছুটতে। ভুলো চলতো একে বেঁকে খানা খন্দবে, আর শেষমেশ দিঘির দহে ডুবিয়ে মারত। ভাগ্য ভালো তোরা ফিরে এসছো। মরা দিঘি দহতে যে একবার নামে সে আর প্রাণে ফিরে আসে না, ফিরে আসে না, এই কয়ে দিলাম। মরা দিঘির দহ আর কানা ভুলো, আর সেই সাথেই পেতনি। কই এইগুলোর নাম তো শুনিনি খুড়ো। আর ওই 4 জন কে ছিল? খুড়োকে দেখলাম হাসতে। তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন, সে তোমরা জানবে কি করে? যেই সময় কথা বলছি ওই সময়টা ছিল আমাদের বাল্যকাল। আর ওই বাল্যকালে আমি আর তোমাদের শিবুদা দুজনে মিলেই একসাথে গ্রামে অনেক কিছু দেখেছি। মরা দিঘিটা আসলে নামেই দিঘি, কিন্তু অনেক পরিবর্তন হয়েছে বছরে, বুঝলে? নদীর চড়াই এখন অনেক কমে এসছে। এখন তোমরা ওই নদীতে কেউ স্নান কিংবা পান কিছুই করতে পারবে না। শ্মশানের ধার দিয়ে ওই নদীটা আসলে বয়ে যেত, আর ওই নদীর জল কেবলমাত্র শ্মশানকালী উদ্দেশ্যেই ব্যবহৃত হতো। কিন্তু এখন নদী বুঝে আসছে। আর তারপর ওই যে 4 জনকে দেখলে তোমরা, ওরা আসলে আমাদের থেকে অনেক অনেক বড় ছিল। ওরা এই গ্রামে শ্মশান বন্ধুর কাজ করত। কিন্তু একদিন ওই 4 জনই রহস্যজনকভাবে মৃত্যুবরণ করে। আর মৃত্যুবরণ করলেও অনেক গ্রামের লোক, বিশেষত সন্ধ্যার পর, ওদের দেখতে পেত। ওরা সন্ধ্যার দিকে আসা আগন্তুকদের নিজের মায়া জালে ভুলিয়ে নিয়ে মরা দিঘি দহে ডুবিয়ে মারত। বলছেন কি খুড়ো? এমন কথা তো তোমাদের মুখে প্রথম শুনছি। আর এই দোহটার ব্যাপারে তো প্রথম শুনলাম আপনার মুখে। আর ওই পেতনিটি, সে আবার কে? তার আসল পরিচয়টা কি? পটলা এইবারে আগ্রহ ব্যাকুল কণ্ঠে জিজ্ঞাসা করল। খুঁড়ো মৃদু কেশে বলতে শুরু করলেন, আসলে ওই মেয়েটা ছিল ওই গ্রামের সব থেকে বড় লোক গৃহস্বামী স্ত্রী। কিন্তু তার বিয়ে হয়েছিল দোজ বরের সাথে। বরের বয়স প্রায় 60 ছুঁই। আর 3 দিনে ম্যালেরিয়া জ্বরে ওই মেয়েটার স্বামী মৃত্যুবরণ করে। স্বামী মৃত্যুর জন্য তাকেই সকলে দায়ী করতে থাকে। কিন্তু একটা কথা তো সত্যি, মেয়েটাই হলো অগাধ সম্পত্তির মালিক। কিন্তু সেইগুলো পেতে গেলে তো তাকে আগে সরাতে হয়। তাই তার শ্বশুর বাড়ির লোকেরা তাকে কৌশলে হত্যা করে। তার দেহটা সৎকৃত্য না করে ওই চালাঘরটা যেখানে আছে সেখানেই পুঁতে দেয়। আর কেউ যাতে কিছু জানতে না পারে তার জন্য সেইখানেই কোনো ক্রমে একদিনের মধ্যে বাঁশের বেড়া আর খড়ের ছাপড় দিয়ে একটা চালা ঘর নির্মাণ করে। কিন্তু তারপর থেকেই নানাবিধ অলৌকিক ক্রিয়াকলাপ হতে শুরু করে। একবার তো একসাথে অনেকগুলো শ্মশান যাত্রী ওই চালা ঘরে সন্ধ্যার সময় আশ্রয় নিয়েছিল। কিন্তু ভাগ্যের এমন পরিহাস যে বাজ পরে ওই চালা ঘরে আগুন ধরে যায়। অনেক লোকের মৃতদেহ ওই চালা ঘরেই পাওয়া যায়নি, কিন্তু তাদের জিনিসপত্র পাওয়া গিয়েছিল। অনেকে দেহ নাকি নিয়ে চলে গিয়েছিল ওই মেয়েটা। প্রায় ওই শ্মশানের মধ্যে দিয়ে গেলে নাকি মেয়েটার অট্টহাসি শুনতে পাওয়া যায়। তাই আর কেউ ভয়ে যায় না ওইদিকে।
গোরা আমাদের মধ্যে থেকে অনেকক্ষণ ধরে এই কথাগুলো শুনছিল। সে এইবারে ওই কথা শুনে রীতিমতো হতচকিত হয়ে উঠে বলল, কই, এই কথাগুলো তো শোনা ছিল না রবি খুড়ো। আমরা তো এতদিন ধরে গ্রামে আছি, কেউ তো কই আমাদের জানায়নি। হ্যাঁ, ওই নিতাই তো বলল আমাদেরকে বৃষ্টি পড়ছে যখন, কোনো জায়গা নেই যখন, তখন ওই চালা ঘরে আশ্রয় নিই, বৃষ্টি থামলে না হয় ওখান থেকে বেরিয়ে শিবুদার চায়ের দোকানে যাওয়া যাবে। আর এই দেখো, ওই পেতনি নিজেই ওর কি অবস্থা করেছে। এই বলে গোরা আমার কাঁধের দিকটা দেখালো, আর সেই দিকটা শিবুদা সহ রবি খুড়ো দেখে চমকে উঠলেন। এইবার রবি খুড়ো বেশ ভীতভাবেই বলে উঠল, দেখি এ তো গভীরভাবে ক্ষত, কেউ গভীরভাবে আঁচড়ে দিয়েছে। আর এই আচরণ দেখি মনে হচ্ছে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এক কাজ করবে নিতাই, তুমি বাড়ি ফিরে যাওয়ার সময় আমাদের যে কালী মন্দিরটা আছে ওখানে একবার গিয়ে মায়ের থানে মাথা ঠুকে আসবে, আর পুরোতের কাছে একটা মাদুলি নিয়ে আসবে। শুনেছি প্রেতের নজর খুব খারাপ। একবার যখন সে তোমায় ছুঁয়েছে তখন সে তোমাকে রাত্রিবেলা নিশিরূপ ধারণ করে আবার শ্মশানে নিয়ে যাবে, আর ওই একই ছড়া সে বলতে বলতে আসবে। তাই যা বলছি সেগুলো অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু আর ওইখানে সন্ধ্যের পর যাবে না, গেলে কিন্তু আর ফিরতে পারবে না। সন্ধ্যের পর ওইদিকে গ্রামে কেউ দাহ পর্যন্ত করে না। ওই কালী মন্দিরটা পর্যন্ত পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আশা করি বুঝতে পারছো কেন। শ্মশানে ওই মন্দিরে পুরুত অব্দি ওই 4 জন কানাভুলোর হাতে নিজের প্রাণ দিয়েছে। সে এক সময় গিয়েছে, আমি নিজেই প্রত্যক্ষদর্শী ছিলাম। এই থাক, সন্ধ্যের দিকে ওইসব কথা বলে আর ভয় দেখাবেন না। আর ও শিবুদা, এই কই গো, এই চাটা কি পাবো না নাকি? আমাদের চা শনিবারের জমাটি গল্পটার কি হলো? শিবুদা এইবারে গলা বাড়িয়ে বলল, বুঝলে রবিদা, তোমার বলা ভৌতিক কাহিনী শুনতে গিয়ে আমার ভুতুরে দিঘির প্রসঙ্গে একটা অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল। শুনলে বলতে পারি। আরে বলো না, আসলে এসেছিল তোমাদের গল্প শোনানোর জন্য, আর নিজের পঞ্চত্তর প্রাপ্তির কথা শুনলাম, অথচ আমি দিব্যি চলে ফিরে বেড়াচ্ছি। কি মজার ব্যাপার বলো দেখি। হ্যাঁ, শিবুদা সকলকে 1 কাপ করে চা দিয়ে বলল, আজকে আমার কাজের ওই ছেলেটা আসেনি, তাই নিজেকেই সব কিছু দেখতে হচ্ছে। বুঝতেই পারছেন রবিদা, সে এলে আমাদের আর কোনো অসুবিধা হতো না। তবে আজকের গল্প তোমাদের যেটা বলতে চলেছি সেটা আমার পরিবারের একজনের মুখে শোনা আর নিজের চোখে কিঞ্চিত দেখা। আমাকে প্রথম দিকে কেউ বলেনি, মানে সাবধান করেনি। নিজে কিছুটা দেখে একেবারে পিঠ ঠেকে গেছিল যখন, তখন আমি প্রাণে বেঁচে ফিরে শুনেছিলাম। আসলে 2 গ্রামের পরেই কলিপুর বলে একটা গ্রাম আছে, সেখানে আমার বড় বোন মাধবীর বিয়ে হয়েছিল। তার বিয়ের প্রায় 3 মাস পরের ঘটনা, বুঝলে। আমাকে বারবার লোক পাঠিয়ে আমার বোন মাধবী বলছে আসতে, তার খোঁজ নিয়ে যেতে। আমাদের সকলের জন্য সে নাকি নানাবিধ উপাদেয় মন্ডা মিঠাই প্রস্তুত করে রেখেছে, নিজের গাছের কাঁচা আমের আচার তৈরি করে রেখেছে, সেগুলো আমি এলে দেবে। তা মা তখন আমাকে বলল যে খোকা তুই যা, মেয়েটা যখন এত করে ডাকছে তখন গিয়ে দেখে আয়, আর পারলে 2 দিনের জন্য এখানে নিয়ে আসবি। আমি মায়ের কথা শুনে চললাম সকাল সকাল ওই গ্রামের দিকে। তখনকার দিনে অতটা গরুর গাড়ির তো চল ছিল না, যে ইচ্ছে এলো আর ভাড়া দিয়ে বসে পড়লাম। পায়ে হাঁটা ছাড়া গতি নেই। ঘন্টা 2-3 ক্রমাগত হাঁটার পর পৌঁছে দেখি বেলা অনেক গড়িয়ে গেছে, কিন্তু আকাশ কালো করে মেঘে ঘনিয়ে এসেছে। আমি গ্রামের মধ্যে এসে পড়লেও ওখান থেকে অনেকটা যেতে হয়, কারণ ঢোকার পর বেশ কিছু মাঠ আর বিস্তীর্ণ ক্ষেত ভাঙতে হবে, তারপর ওই গ্রামের লোকালয় শুরু। কিন্তু অন্ধকার নেমে এসেছিল বলে তেমনভাবে কিছুই দৃষ্টিগোচর হচ্ছিল না, আর সেই সাথে প্রচণ্ড জোরে বাতাস বইছিল। গ্রামের ছেলে হওয়ার সুবাদে আমি বুঝতে পারলাম যে এই বাতাস হচ্ছে ঝড় আসার পূর্ব লক্ষণ। মাস ছিল বৈশাখ, ফলে কাল বৈশাখী যে আসবে এটা জানা কথা ছিল। তবু ঝড় উপেক্ষা করে চলা যায় যতটুকু।
কিন্তু বৃষ্টি শুরু হলে তখন বিড়ম্বনার এক শেষ। আর যেখানে বাঘের ভয়, সন্ধেটাও সেখানেই হয়। কেননা আমি আকাশের কালো মেঘের দিকে তাকিয়ে হাঁটছিলাম, সেই সময় গায়ের ওপর ফোঁটা ফোঁটা জল পড়তে শুরু করলো। আর প্রথমে ধীরে ধীরে, তারপর তীব্রভাবে শুরু হলো সেই বাদলা। আমি মাথায় দুহাত চেপে নিজের মনে বললাম, এ ভগবান, এবার কি হবে? এই বাদলার মধ্যে মাথা গোজার ঠাঁই পাই কোত্থেকে? দুদিকে তো শুধু মাঠ আর মাঠ, সাথে কোনো আলো ছিল না, ফলে আমি আর দিশা খুঁজে পাচ্ছিলাম না। আলো ছাড়া অচেনা পথে অন্ধকারে চলা যে কি সাংঘাতিক, সে সম্পর্কে আর আলাদা করে বর্ণনা দেওয়ার দরকার নেই। আশা করি আপনারা বুঝতেই পারছেন। হঠাৎ আকাশ বাতাস কাঁপিয়ে দিগন্ত জুড়ে এবার বিদ্যুৎ চমকে উঠল। আর আমি ওই ক্ষণিক আলোতেই দেখলাম যে অদূরে একটা ভগ্নপ্রায় বাড়ি আছে। বাড়ি মানে প্রাসাদ সমতুল্য। আর একটা জিনিস আমি দেখলাম, হয়তো আমার চোখের ভুল হতে পারে, কিন্তু এটুকু বলতে পারি যে আমি ভুল সচরাচর দেখি না। দেখলাম যে ওই বাড়ির জানলার দিকে একটা মেয়ে জানলার গরাদ ধরে উদাস মুখে তাকিয়ে আছে আমার দিকে। অন্ধকারে তার মুখটা আর দেখতে পেলাম না, কিন্তু মনে হলো ওই মেয়েটা চলে গেল আমায় দেখে। তবে আজকে দাঁড়িয়ে এইটুকু মনে করতে পারি স্পষ্টভাবে এই যে আমার দিকে ওই মেয়েটার সাহায্যের জন্য ওইভাবে তাকিয়েছিল। মেয়েটার কপালে এক ঢাল সিঁদুর, আর ওই সিঁদুর দেখে আমার মনে হলো সে বিবাহিতা। আর দূর থেকে আমি তাকে ভালোভাবে দেখতেও পাচ্ছিলাম না, তবে মনটা আনন্দে নেচে উঠেছিল। কেন শিবুদা, ওই পরিস্থিতিতে আনন্দে মনটা নেচে উঠছিল কেন? কিছু বলবে? আরে নাচবে না, বৃষ্টি থেকে মাথা বাঁচানো তো যেতই, আর সেই সাথে এক রাত্রি যদি ওখানে থাকা যেত তাহলে পোয়া 12। আর ওই সমস্ত সম্ভ্রান্ত বাড়িতে একদিন থাকা মানে অনেক কিছু সুযোগ সুবিধা পাওয়া যেত। এ কারণেই আমি বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে দৌড়তে লাগলাম। কিন্তু কাদার মধ্যে বেশিক্ষণ দৌড়ানো যায় না। আমার তখন আর সময় নেই। আমি কাদা গোলা জল মারিয়েই চলতে শুরু করলাম ওই বাড়ির দিকে। আমি দ্রুত হেঁটে সেখানে চলে এলাম, কিন্তু আমি যে উল্টো পথে চলেছি সেটা তখনও খেয়াল করিনি। কি সাংঘাতিক বিপদ যে আমাকে টানছে সেটা যদি জানতাম, তাহলে আমার আর ওই দিন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গ্রামের মধ্যে চলে যাওয়াটাই উচিত ছিল। কিন্তু না, নিয়তি আমাকে সেইভাবে থাকতে দিল কই। আমি ওখানে গিয়ে দেখলাম বাড়ির থেকে অদূরে একটা অর্জুন গাছের পাশে একটা মস্ত দিঘি, আর ওই দিঘিটার ঘাটে একটা নৌকা বাঁধা। হয়তো নিত্যদিন ওই দিঘি পারাপার করবার লোক থাকে, কিন্তু এই বাদলার দিনে কে ওই দিঘি পার করে দেবে? আর সবচাইতে বড় কথা যে ওই দিঘিটাই একমাত্র পথ মূল গ্রামে ঢোকার। আমি ভাবলাম যে এই বৃষ্টি থামুক, তারপর না হয় ওখানে গিয়ে মাঝিকে ধরবো, নিক না 2 পয়সা বেশি। কিন্তু গ্রামে গিয়ে বোনের বাড়িতে আশ্রয় নিতে পারি যদি, তাহলে আর আমার কোনো কষ্টই থাকবে না। আমি বাড়িটার ভেতর গিয়ে দাঁড়ালাম। মস্ত বাড়ি, বিরাট উঠোন। উঠোনের এদিক ওদিক ঠিক ঠাওর হয় না, তবু আমি এবার একটা কার্নিশ মতো জায়গা দেখে দাঁড়িয়ে পড়লাম। ঝমঝম করে মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করেছে। বলা বাহুল্য, এখানে আমি ছাড়া আর কেউ নেই। আমি যেখানে দাঁড়িয়েছিলাম আমার পেছনেই একটা বন্ধ দরজা ছিল, আর ওই বন্ধ দরজার মাথার ওপর সিঁদুর দিয়ে ল্যাপা আছে স্বস্তিক চিহ্ন। খানিক্ষণ দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করছি, সেই সময় শুনতে পেলাম ওপর থেকে ভেসে আসছে একটা নারী আর পুরুষের কণ্ঠ। কেউ যেন ঝগড়া করছে, এমন একটা তীব্রতা আছে ওই কথোপকথনের মধ্যে। প্রথমেই বলেছি, ওই বাড়ির মধ্যে দূর থেকে আমি একটা মেয়েকে দেখেছি জানলার গরাদ ধরে দাঁড়িয়ে থাকতে। বাড়িটার বয়স কম করে অনেক বেশি, ইটগুলো বেরিয়ে এসেছে, চুনকাম খসে গেছে। তা আমি চুপ করে অন্ধকারে দাঁড়িয়ে রইলাম ঠিকই, কিন্তু বাড়িটার বয়স আন্দাজ করার চেষ্টা করলাম। এই সময় বাড়ির ভেতর থেকে মূলত ওপর তলা থেকে ভেসে এলো গোঙানি আর কান্নার শব্দ। কেউ যেন প্রচণ্ড কান্নাকাটি করছে। এই বাড়িতে তাহলে লোক থাকে। কিন্তু অবাক হলাম একটা ব্যাপার দেখে, আমার থেকে হাতখানেক তফাতে একটা জীর্ণ প্রায় তুলসী মঞ্চ ছিল। সেখানকার তুলসী গাছটা নিষ্প্রাণভাবে দাঁড়িয়ে আছে। ওখানে কেউ জল দেয় না কেন সেটা ভেবে পেলাম না। এবার ওপর থেকে ভেসে এলো নারী কণ্ঠের তীব্র কান্নার স্বর। এবার কান্নার স্বর ভেদ করে আমি শুনলাম একটা প্রতিরোধমূলক শব্দ। ওই মেয়েটা বারবার বলছে, তোমার
মদের জন্য আমি আমার সাধের আর শেষ সম্বল গয়না দিতে পারবো না। এই বাক্সটা তুমি আমার থেকে কেড়ে নিও না, দোহাই তোমার, কেড়ে নিও না। আমি তোমাকে এক কানা করি দেব না, আমি এক কানা করিও তোমাকে দেব না। তুমি চলে যাও বলছি। মেচোফানা করবে না একদম। চলে যাও বলছি। শব্দটা ক্রমেই আমার দিকে এগিয়ে আসছে, আবার দূরে চলে যাচ্ছে। আসল ব্যাপারটা হচ্ছে কোথায় সেটা বুঝতে পারলাম না। ওই মেয়ের কাঁসা ভাঙা কণ্ঠ বৃষ্টিকে ছাপিয়ে পর্যন্ত আসছে। আমি এবার কার্নিস থেকে বেরিয়ে এলাম, আর ওপরের দিকে চাইলাম। বললে বিশ্বাস করবে না, মাথার ওপর ঝুল বারান্দার সারি সারি ঘর, কিন্তু একটা ঘরে আলো নেই। বাড়িটা শ্মশানের নিস্তব্ধতা নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আবার যেই ভেতরে প্রবেশ করছি, সেই শব্দটা যথারীতি শুনতে পেলাম। এবার আমার ভয় করতে শুরু করলো। আর ওই ভয় পাওয়ার কারণটা এই যে এই বাড়িতে এখন যখন কেউ নেই, তখন এই কোলাহলের শব্দটা আসছে কোত্থেকে। আমার মনের ভেতর থেকে কেউ যেন বহুবার আমাকে সতর্ক করে দিয়ে বলছে, শিবু, এখানে থাকাটা একদম উচিত হবে না, তুমি এই মুহূর্তে এই অভিশপ্ত স্থান ছেড়ে চলে যাও। আমি বেরোতে যাচ্ছি, সেই সময় দেখলাম একজন মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। বললে বিশ্বাস করবে না, ওই মেয়েটার পরনে দামি দামি গয়না, মাথার চুল অবধি সোনালি পাড় দিয়ে সাজানো, একদম সে ঢাকা। সে আমার দিকে এক পা করে এগিয়ে আসছে, নুপুরের রিমঝিম শব্দ তুলে। আমার আর নড়ার ক্ষমতা ছিল না। আমি ভাবলাম, ওই দিগন্ত জোড়া মাঠের মাঝখানে ওই বাড়িটার কাছে এই মহিলাটা কে? কিছু যেন ভালো করে টের পাচ্ছিলাম না, ফলে আমার মন অমঙ্গলে ভরে উঠল। সে আমার দিকে এক পা করে এগিয়ে আসছে। আমি অতি কষ্টে বলে উঠলাম, কে তুমি? এত রাতে এই দুর্যোগে দাঁড়িয়ে ভিজছো কেন? মেয়েটা আরও কাছে এগিয়ে এলো। আমার থেকে মেয়েটার দূরত্ব খুব বেশি হলে 20 হাত। সে ক্রমে এগিয়ে আস্তে আস্তে একটা অর্জুন গাছের নিচে দাঁড়িয়ে পড়ল। আমি তাকে সম্পূর্ণ দেখতে পাচ্ছি, অন্ধকার অভ্যস্ত চোখে। তার গায়ের পরিদেহ, ওই গয়নাগুলো যে বেশ দামি, আর তাতে যে জৌলুস বিদ্যমান, সেটা দেখে অবাক হচ্ছিলাম। একসময় ওপরের দিক থেকে কে যেন কর্কশ কণ্ঠে বলে উঠল, এই হতভাগা, এই গয়নাগুলো আমাকে দে, নইলে তোকে প্রাণে মেরে ফেলবো। আর এই গয়নাগুলোর ওপর আমার একার অধিকার। দাঁড়িয়ে থাকা ওই স্ত্রীলোকের হাতের চুড়ির শব্দ আমার কানে এলো। সে কান্না জড়িত কণ্ঠে ক্রুদ্ধভাবে বলল, এইটা আমার বাবা আমাকে দিয়েছে। আমার বাবা যে আমাকে সম্পূর্ণ অপাত্রে দান করেছেন, সেটা যদি তখন আমি জানতাম। বাবা আমার জীবনের সম্পূর্ণটা ধুলোয় মিশিয়ে দিয়েছে। আমি কিছুতেই আমার শেষ সম্বলটুকু দেব না। তোমার বৈভব আমার বাবাকে অন্ধ করে দিয়েছিল। না, আমি কিছুতেই আমার সেই শেষ সম্বলটুকু দেব না। না। কে তোমার এত সাহস? তুমি জমিদার প্রতাপরুদ্রকে এইভাবে অবমাননা করো? আমি তোমাকে আজকে ঘরে আটকে রাখবই। সমস্ত দিন তুমি বন্দী থাকবে, আর কেউ তোমাকে এখান থেকে উদ্ধার করবে না। যে তোমাকে উদ্ধার করার সাহস দেখাবে, সেই আমার রোশনালে সম্পূর্ণ শেষ হবে। এই আমি পই করে বলে দিচ্ছি। এই বলে মনে হলো পাশ থেকে কে যেন বেরিয়ে এলো। তার হাতে একটা কোদাল দেখলাম। এই কোদাল নিয়ে সে নিজের স্ত্রীকে গাছের গুঁড়ির সাথে বেঁধে গাছের পাশে যে মাটিটা আছে সেখানে গর্ত করতে শুরু করলো। আর মেয়েটা পরিত্রাহী চিৎকার করতে শুরু করলো। আমি আর দেখতে পাচ্ছিলাম না ওই দৃশ্য, কেননা ওই দৃশ্য দেখা সত্যিই কষ্টদায়ক। ওই জমিদার প্রতাপরুদ্র গর্তের মধ্যে এবার ওই নিজের স্ত্রীকে ফেলে দিয়ে আর গর্তের মুখ বুজিয়ে দিতে থাকলো। সে এক মর্মান্তিক দৃশ্য। আমি এবার থাকতে না পেরে বলে উঠলাম, এই থামুন, কি করছেন? কি একজন জলজ্যান্ত মানুষকে কেউ খুন করে না কি? আরে এই যে সাংঘাতিক অপরাধ। আমার কথায় কেউ কান দিল না। বৃষ্টির বেগ আর ঝড়ের গতি এবার এতই বাড়লো যে সেরকম ঝড় আর কোশ্মিনকালে আমি দেখিনি। কিন্তু তা সত্ত্বেও আমার কানে একটাই শব্দ ক্রমাগতভাবে আসছে, ওই গাছের গুড়ির সাথে বেঁধে থাকা মেয়েটার ক্রন্দনধ্বনি আর মাটি কোপাবার শব্দ। মাঝে মাঝে জমিদার প্রতাপরুদ্র হুঙ্কার দিচ্ছে,
বল বল, এখনো বলছি, ওই গয়নাগুলো দিবি নাকি? যদি দিয়ে দিস তাহলে কিন্তু প্রাণে বেঁচে যাবি। বেঁচে থাকলে ওই রকম গয়না অনেক অনেক করতে পারবি। বল বল, দিবি কিনা? তার স্ত্রী নিজের বাঁধন খোলবার চেষ্টা করছে আর বারবার বলছে, আমি মরে গেলেও ওই গয়নাগুলোতে তোমাকে হাত দিতে দেব না। আমাকে এইখান থেকে মুক্ত করো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। জমিদার প্রতাপ রুদ্র কোনো উত্তর দিলেন না। শুধু বৃষ্টির মধ্যে মাটি কোপাবার শব্দ আমার কানে এলো। আমি এমনই জড়ভরতের মতো দাঁড়িয়ে পড়েছি যে ছুটে গিয়ে সাহায্য করব সেই শক্তিটুকু পর্যন্ত নেই। এই জমিদারবাবু এবার ধীরে ধীরে নিজের স্ত্রীর বাঁধন খুলতে শুরু করলেন। এক সময় গর্ততে ফেলে দিলেন, আর ওই সেই সময় ওনার মাথা লক্ষ্য করে কে যেন একটা লাঠি মারল। জমিদারবাবু মাথায় হাত দিয়ে পড়ে গেলেন। ওনার স্ত্রী ওই অজ্ঞাত ব্যক্তির হাত ধরে উঠে এলেন। চাঁদের আলো ওনার স্ত্রীর মুখে পড়েছে। মাথার চুলগুলো ইতস্তত মুখের মধ্যে লেগে আছে। ওই অজ্ঞাত পরিত্রাণকারীর দিকে তাকিয়ে অত্যন্ত মিহিস্বরে বলে উঠলেন জমিদারবাবুর স্ত্রী, তুমি এসেছো, আমাকে এই নরপিশাচের হাত থেকে পরিত্রাণ দাও। ও আমাকে মেরে ফেলবে আর আমার সব কিছু কেড়ে নেবে। কি করব, কই যাব? আমার বাপের বাড়িতে এই পিশাচ আগুন লাগিয়ে সকলকে জ্যান্ত পুড়িয়ে বেড়েছে। আমাকে বাঁচাও। তুমি কি এই সব থেকে নিজেকে পরিত্রাণ দিতে চাও? হ্যাঁ, কি করতে হবে আমাকে বলো। তুমি যা বলবে আমি তাই করব। তাহলে আসো আমার সাথে। আমি তোমাকে যা যা বলবো তুমি তাই করবে। তারপরে আমার সাথে পালিয়ে যাবে, তাহলেই তোমার এই কষ্ট দূর হবে। নুপুরের শব্দ হলো। ওরা মাটির গর্ত বুঝিয়ে দিয়ে জমিদারের দেহটা পাঁজা কোলা করে চলতে শুরু করলেন। আমার কেমন যেন সন্দেহ হলো। আমিও শেষটা দেখার জন্য কৌতূহলে ভর দিয়ে ওখানেই তাদের পিছু পিছু চলতে লাগলাম। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম একটা সিঁড়ির কাছে। সিঁড়ির দিকটা এতই অন্ধকার যে কিছুই দেখা যায় না। বাইরে সেই সময় মুষলধারে বৃষ্টি ক্রমাগত পড়েই চলেছে, আর ওই দুজন সিঁড়ির ধাপ দিয়ে উঠছিল। জমিদারবাবুর মুখটা আর হাতটা দড়ি দিয়ে আগেই শক্তভাবে বেঁধে ফেলা হয়েছিল, ফলে তার যখন জ্ঞান হবে তখন আর কিছু করার থাকবে না। গোরা এইবার প্রশ্ন করল, বলছি শিবুদা, তুমি আমাকে একটা কথা বলবে? কি জানতে চাস বলে ফেল। বাড়িতে কি আর কেউ ছিল না? এত ঘটনা ঘটে গেল, কিছুই কেউ জানলো না। এটা অদ্ভুত কাণ্ড না? মানলাম যে একটা বাড়ির লোক না থাকুক, কিন্তু চাকর বাকর তো থাকতে পারে। তাদের কি কোনো হেলদোল ছিল না? এত বড় একটা কাণ্ড হয়ে যাচ্ছে যখন। না, ওই বাড়িতে আমি প্রথম যখন ঢুকলাম তখন কেউ ছিল না, কিন্তু বৃষ্টি ঝরা রাতে আমি দেখতে পাই ওই দৃশ্য। সে যাই হোক, আমার কৌতূহল থাকার দরুন আমি ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠেছি। সেই সময় দেখলাম বারান্দাটা একদম ফাঁকা, কেউ কোথাও নেই, কিন্তু পায়ের শব্দ পাচ্ছিলাম। পায়ের শব্দ পেলাম, কিন্তু প্রথমে কিছু দেখতে পেলাম না, এই যা। কিন্তু দেখার সুবিধে হলো তখন যখন বিদ্যুৎ চমকালো আবার। আর ওই বিদ্যুৎ চমকে দেখলাম জমিদারবাবুকে ধরাধরি করে একেবারে চিলেকোঠার ঘরে নিয়ে যাচ্ছে ওই দুজন। উদ্দেশ্য গুপ্ত হত্যা। আমিও উঠলাম ছাদে ওঠার সিমেন্টের সিঁড়ি বেয়ে, আর সেই সময় সমস্ত ছাদটা ভেসে যাচ্ছে জলে। মাঠের মাঝখানে একটাই ঘর, তার অন্ধকারে আমার চোখ প্রায় সয়ে এসেছিল। তাই দেখলাম জমিদার প্রতাপ রুদ্র এবার নড়ে চড়ে উঠেছে, আর ওই দুজন বহনকারী চোখ মুখে খেলে গেছে ভয়ের অভিব্যক্তি। জমিদারবাবুর স্ত্রী এবার সঙ্গে থাকা আগন্তুককে উদ্দেশ্য করে বলল, এবার কি হবে? উনি যে জেগে উঠছেন, যদি গলা ফাটিয়ে চিৎকার করে তাহলে যে ধরা পড়ে যাব। তুমি ভুলে যাচ্ছ প্রিয়তমা, তোমার স্বামীকে এমন ভাবে বেঁধেছি যে সে ইচ্ছে করলেও আর আমাদের সাথে পেরে উঠবে না। আমি তাকে আমার কোমরের খাপে গুঁজে রাখা ছোরা দিয়ে গলা কেটে হত্যা করব। তুমি শুধু সময়ের অপেক্ষা করো। বিদ্যুৎ চমকে ওই আগন্তুকের কোমরে গুঁজে রাখা ওই ছোরাটা ঝলসে উঠল। এবার ওই আগন্তুকের প্রিয়তমা অর্থাৎ জমিদারবাবুর স্ত্রী মুখে আঁচল গুঁজে মৃদু কণ্ঠে বলল, কিন্তু যদি বাড়ির চাকররা জেগে ওঠে তাহলে কি হবে?
খুনের দায় যে আমাদের হাজত হবে, আর সেই দায়ে ফাঁসের দড়ি গলায় পড়বে। সতর্ক হয়ে কাজ করতে গিয়ে এইবার কি অবস্থা হবে। চলো আমরা একে এইখানে ফেলে রেখে কোনো দূর দেশে পালিয়ে যাই, চলো। এবার অন্ধকারের মধ্যে ওই দীর্ঘদেহী ওই আগন্তুকের অট্টহাসির শব্দ আমার কানে এসে ধাক্কা মারল। সে এবার পরিত্রাহী আর্তনাদ করে বলে উঠল, সে চিন্তা করো না, কেননা এই বাড়ির প্রত্যেকটি চাকর সকলে মিলে এখন গভীর ঘুমে অচেতন। খুব বুদ্ধিমত্তার সাথে এই কাজগুলো আমি আগে করে রেখেছি। এইখানে তাকে খুন করে রেখে যাব, কেউ কোনো কিচ্ছু টের পাবে না। বৃষ্টির মধ্যে দুই নরনারী দাঁড়িয়ে ওই কথাগুলো নিজেদের মধ্যে বলা বলি করছে। তখনও বুঝতে পারিনি যে কি বিপদ আমার জন্য অপেক্ষা করছে। আমি দাঁড়িয়ে আছি, ঠিক ওই সময় শুনলাম একটা চাপা গোঙানির শব্দ। দেখলাম এতক্ষণ মূর্ছিত থাকা ওই জমিদার বাবুর জ্ঞান ফিরেছে। সে এবার চাপা স্বরে কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু মুখটা শক্তভাবে বাঁধা থাকার দরুন সে পারছে না। এবার ওই আগন্তুক দেঁতো হাসি হাসতে হাসতে বলল, আরে জমিদার মশাই দাঁড়ান, আপনার কষ্ট খানিকটা লাঘব করি। আপনার মুখের এই আবরণটা আমি সরিয়ে দিচ্ছি। মৃত্যুর আগে যদি কিছু শেষ ইচ্ছে থাকে তাহলে সেটা বলে দিন, আপনার আত্মা শান্তি পাক। আগন্তুক নিচু হয়ে জমিদার প্রতাপরুদ্রর মুখের বাঁধন খুলে দিতে যাচ্ছিলেন, কিন্তু সেই সময় দেখলাম পাশ থেকে বাঁধা দিলেন তার স্ত্রী। তার মুখে চোখে একটা আতঙ্কের ভাব। আমি শুধু শুনলাম যে চুরির রিমঝিম শব্দ। ওই শব্দ শুনে এবার আমার মাথা ঘুরে গেল, কেননা জমিদার বাবুর মুখের ওই বাঁধন আগন্তুক পাশ থেকে আসা বাঁধা উপেক্ষা করেই খুলে দিলেন। আর জমিদার বাবুর মুখ থেকে বেরিয়ে এলো একটাই কথা, নন্দগোপাল, তুমি এখানে আমার সামনে দাঁড়িয়ে আছো কেন? তুমি না দেশে গিয়েছিলে? তোমার না বাবা মার অনেক শরীর খারাপ? এখনো কিছুই দেখেননি আপনি? আমি আপনাকে ডাহা মিথ্যে কথা বলেছিলাম। আপনি এবার আমার হাতেই মৃত্যুবরণ করবেন। আপনার দিন শেষ। হ্যাঁ, এইরকম স্বামী থাকার চাইতে না থাকা অনেক ভালো। রেখা, তুমিও আমাকে এই নন্দগোপালের সাথে চক্রান্ত করে মেরে ফেলতে চাইছো, কিন্তু তুমি জানো না তুমি কি ভুল করছো। নন্দগোপালকে আমি ছোট থেকে চিনি, আমার অধীনে সে মানুষ, তাকে আমি আশ্রয় দিয়েছি। সে তোমার গয়না হাতিয়ে নেওয়ার তালে আছে। তো তুমি আমার বাঁধর খুলে দাও, তারপর আমি ওটাকে ফাঁসি ঘাটে ঝুলিয়ে রাখবো। আমাকে বাঁধন মুক্ত করো। এই কথাটাই জমিদার বাবু শেষ পর্যন্ত বলতে পেরেছিলেন, কিন্তু তারপর আর কিছুই বলার সুযোগ পাননি। শুধু একটা অব্যক্ত আর্তনাদ শুনতে পেলাম, আর বৃষ্টির জলের সাথে রক্তধারা সমস্ত ছাদে জমে থাকা জলে মিশতে শুরু করলো। জমিদার বাবুর নিষ্প্রাণ দেহটা নিথর হয়ে পড়ে রইল। এই অবধি দেখে আমার চোখ চড়ক গাছ। ভাবছিলাম যে নিচে নেমে দৌড়ে পালাই। আমি আর একটা রাত্রি এখানে থাকার আশায় আসি? শিবুদা এমনভাবে বলছিলেন গল্পটা যে আমাদের কারুর মুখে কোনো কথা জোগাচ্ছিল না। তিনি চুপ করে যেতেই গোরা জিজ্ঞাসা করল, তারপর কি হলো? হ্যাঁ বলুন। রবি খুড়োর কাছ থেকে হুঁকোটা নিয়ে তিনি এইবারে উদাসভাবে কয়েকটা টান দিয়ে বলে উঠলেন, তারপর দেখলাম জমিদার বাবুর ওই রক্তাক্ত দেহটা নিয়ে দুজন এবার চিলে কোঠায় ঢুকলেন, আর সেই দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলেন, তালা লাগিয়ে দিলেন। রেখা বললেন, ননীগোপাল বাবু, এইবার আমি মুক্ত। আমাকে এবার আপনার সাথে নিয়ে চলুন, নতুন জীবন শুরু করি। কিন্তু নন্দীগোপাল বাবুর ঘাড় আর সমস্ত শরীর বেয়ে তখন জলের ধারা বইছে। সে এবার কঠিনভাবে নিজের হাতের রক্তে লেগে থাকা ছুরিটা ধরে বলল, আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনার পরনের সব গয়না আমার এই বাক্সে রেখে আমাকে দিয়ে দিন। কেন? কি হবে আমার গয়না দিয়ে? নন্দীগোপালের চোখ এবার রক্ত রাঙা হয়ে উঠল। ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েই চলেছে। সে অতি কষ্টে রাগ সামলে বলল, কিছুই না, ওই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, ওইটায় চেপে আমরা এই স্থান ত্যাগ করব।
আর আপনি যদি এখন এইভাবে গা ভর্তি গয়না নিয়ে আমার সাথে আসেন, তাহলে ছিনতাইকারীরা দল মিলে কিন্তু আপনার সর্বস্ব অপহরণ করবে। জমিদার গৃহিণী এক প্রকার নিজেকে ওই নন্দগোপালের কাছে সঁপে দিয়েছে। তিনি দেখছেন এই নরক যন্ত্রণা থেকে এবার তিনি মুক্ত হবেন, তাই আর কোনো দ্বিধা প্রকাশ না করে এক এক করে কান পাশা, সাতনুড়ি হার, নাকছাবি ইত্যাদি খুলতে শুরু করলেন। আর সেগুলো বাক্সে রেখে ঢাকা বন্ধ করতেই সেগুলো নিয়ে নিল নন্দগোপাল। তারপর ক্রূর হাসি হেসে হিস হিসে কণ্ঠে বলে উঠলেন, এইবার তোর পালা, তোকে আমি প্রাণে মেরে ফেলবো। তুই হবি আমার সহধর্মিনী অপয়া। এই বলে সে খোলা ছাদের ধারে নিয়ে গিয়ে ওই মেয়েটাকে দিলেন এক ধাক্কা। 3 তলা ঘর, আর ওখান থেকে পড়লে বুঝতেই পারছো আর বাঁচার আশা নেই। জমিদারের স্ত্রী আর্তনাদ করে পড়ে গেলেন, আর ওই নন্দগোপাল ওই মূল্যবান গয়না নিয়ে পালিয়ে গেল। এতক্ষণ ধরে আমি দৃশ্যগুলো দেখছিলাম, কিন্তু এই সময় প্রচণ্ড জোরে বাজ পড়ল, আর ওই বাজে দেখলাম কেউ কোথাও নেই, শুধু আমি একাই দাঁড়িয়ে আছি। বৃষ্টি এবার থেমেছে, মেঘ কেটে গেছে, আকাশে তারা ফুটেছে। আমি থমকে দাঁড়িয়ে আছি। হঠাৎ আমার নজর গেল ঝুলে থাকা একটা জিনিসের দিকে। খালি পায়ে জল মারিয়ে সেটা হাতে নিয়ে দেখলাম শাড়ির টুকরো, ওটার দেওয়ালে লেগে থাকা রক্ত। আমি বেশ ভালোভাবে পরীক্ষা করছি, সেই সময় ক্যাচ ক্যাচ করে একটা শব্দ হলো, আর ওই শব্দ শুনে আমার ঘাড় দিয়ে বয়ে গেল হিম শীতল স্রোত। দেখলাম যে চিলেকোঠার ওই দরজাটা ধীরে ধীরে খুলে যাচ্ছে, আর সেখান থেকে বেরিয়ে আসছে একটা জীবন্ত কঙ্কাল। আমার দিকে সে তাকিয়ে আছে জ্বলন্ত দৃষ্টি মেলে। সে আমাকে দেখেই আমার কাছে এগিয়ে এলো, আমার গলা ধরতে ধরতে বলল, কেন এসেছিলি সেখানে? কেন জানিস না এখানে কেউ আসে না, কেউ আসে না। এখানে কেন এসেছিস? হ্যাঁ, এইবার তুই মরবি। আমার প্রায় নাভিশ্বাস উঠছিল। আমি দম ফুরিয়ে আসার মুহূর্তে ওই ছাদের কিনারা দিয়ে লাফিয়ে পড়লাম, আর আমার কিছু মনে নেই। আমরা শিবুদার কথায় চমকে উঠলাম। এমন অভিনব ঘটনা তো আগে কোনোদিন শুনিনি। গোরা এইবারে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, তাহলে আপনি কি করে ওইখান থেকে ফিরে এলেন? হ্যাঁ, আসলে ওই জমিদার বাড়ির জমিদার প্রতাপরুদ্র অপঘাত হওয়ার দরুন শাস্তি পায়নি, তাই আমাকে দেখে সে ভেবেছিল যে আমি নন্দগোপাল, আর সেই কারণেই আমাকে সে হত্যা করতে উদ্যত হয়। আর প্রেতের হাতে প্রাণ দেওয়ার চাইতে আমার যদি ছাদ থেকে লাফিয়ে মৃত্যু হয় তাহলে ক্ষতি কি? তাই আমি লাফিয়ে পড়েছিলাম মনে মনে ইষ্টনাম স্মরণ করতে করতে। কিন্তু আমার আয়ু ছিল অনেক দিন, ফলে আমি পড়ে যাওয়ার সময় একটা গাছের ডালে আটকে যাই, আর আমাকে উদ্ধার করেছিল পরদিন সকালে নৌকার মাঝি। সে আমাকে প্রথমে মৃত ভেবেছিল, কিন্তু আমি নাকি অজ্ঞাতভাবে তাকে শুধু জল জল বলে ডাকছিলাম। এবার আমাকে ওই মাঝি লোকজন জড়ো করে নামিয়ে গ্রামে নিয়ে গেছিল। সেখানেই আমাকে আমার বোন চিনতে পারে। তারপর ওখানে গিয়ে 7 দিন টানা বিশ্রাম আর কোবরেজের পথ্য করার পর আমি মোটামুটি সুস্থ হয়ে উঠেছিলাম। কিন্তু পরে জেনেছিলাম সত্যিই এমন ঘটনা ঘটেছিল ওখানে। প্রত্যেক দিন সন্ধ্যের পর যে ওই পথ দিয়ে যায় তাকেই নাকি জানলার মধ্যে একটা সধবা দেখা দেয়। আসলে ওই সধবা নারী আর কেউ নয়, জমিদার গৃহিণী রেখা। শিবুদা নিজের গল্প বলা থামালেন। আমাদের কারুর বিশ্বাস হচ্ছিল না যে এমন কিছু হতে পারে, তাই চুপচাপ তার দিকে চেয়ে রইলাম। শেষ হলো আজকের গল্প শনিবারের দুর্যোগের রাত্রি। গল্প পাঠে আসঞ্জন, বিভিন্ন চরিত্রে ঋদ্ধি, বিপুল, নীলাঞ্জন, নীল, রুবিনা, দেবস্মিতা, সৌমদ্বীপ। পরিচালনা ও আবহ সৃষ্টিতে ঋদ্ধি, নাট্যরূপ মৃত্তিকা, পোস্টার ডিজাইন ক্রিয়েটিভ মেনিয়া। গল্পের সূত্রধার আমি বিপুল। ফিরে আসবো আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন স্কেয়ার এলিভেটর ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ, শুভরাত্রি।